আমরা এখন ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করব। একটা জৈব যৌগের মধ্যে মিশ্রণ থাকবে, ওই মিশ্রণের মধ্যে উপাদানগুলোকে পৃথকীকরণের যে পদ্ধতি সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তো দেখো এখানে জৈব যৌগের মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণ পদ্ধতিকে ক্রোমাটোগ্রাফি বলে। সেই মিশ্রণটা হতে পারে রঙিন, হতে পারে বর্ণহীন। এর অর্থ হচ্ছে বর্ণচিত্রণ। বর্ণচিত্রণ আসছে কিভাবে? ক্রোমা এবং গ্রাফ থেকে শব্দটা আসছে। এই ক্রোমা বলো আর গ্রাফ বলো, এরা কিন্তু গ্রিক শব্দ। আমি একটু কালো কালো দিয়ে দেখাই। গ্রিক শব্দ, এমসিকিউ, এরা হচ্ছে গ্রিক শব্দ। তো গ্রিক শব্দ ক্রমা মানে বর্ণ, গ্রিক শব্দ ক্রমা মানে বর্ণ, আর গ্রাফ মানে হচ্ছে চিত্রণ। তাহলে বোঝা গেল ক্রোমাটোগ্রাফি ক্রমা এবং গ্রাফ শব্দ থেকে আসছে, যে ক্রমা এবং গ্রাফ শব্দ গ্রিক শব্দ, এবং এদের অর্থ দাঁড়ায় তোমার বর্ণচিত্রণ গেল। এই ক্রোমাটোগ্রাফিটা সর্বপ্রথম আলোচনা করছিল রুশ একজন বিজ্ঞানী, এবং এই লোকটা একজন উদ্ভিদ বিজ্ঞানী এবং প্রাণ রসায়নবিদ, এবং উনি প্রাণ রসায়নবিদ, প্রাণ রসায়নবিদ। তাহলে উদ্ভিদ বিজ্ঞানী মিখাইল সয়েট, উনি একজন প্রাণ রসায়নবিদ, এবং কত সালে এই ঘটনাটা ঘটান? উনি 1903 সালে ঘটান। তো ক্রোমাটোগ্রাফির মূলনীতি কিন্তু দুইটি, এবং এই মূলনীতিগুলো প্রত্যেকটার জন্যই প্রযোজ্য। মানে যতগুলো ক্রোমাটোগ্রাফি তুমি প্রকারভেদ পাবা সবগুলোই এই দুইটা মূলনীতি নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে স্টেশনারি ফেজ, আর একটা হচ্ছে মোবাইল ফেজ। অর্থাৎ স্টেশনারি ফেজের বাংলা অর্থ হচ্ছে স্থির দশা, আর একটা হচ্ছে সচল বা চলনশীল দশা। তো আমরা যখন উদাহরণে যাব তখন বুঝতে পারবো সচল দশা কি, স্থির দশা কি। এই দুইটা মূলনীতির উপর ভিত্তি করেই প্র্যাকটিক্যালগুলো করতে হয়। এটা কিন্তু প্র্যাকটিক্যালের টপিক একটা। আবারও বলতেছি, স্থির দশা মানে নড়াচড়া করবে না, স্থিরই থাকবে। এটাকে ইংরেজিতে স্টেশনারি ফেজ বলে, আর সংক্ষেপে মানুষ এসপি বলে। সচল দশা বা চলনশীল দশা মানে নড়াচড়া করবে, এটাকে মানুষ মোবাইল ফেজ বলে, সংক্ষেপে মানুষ বলে এমপি। আচ্ছা, এরপরে প্রকারভেদ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে আলোচনা করছে, কেউ সংক্ষেপে করছে, কেউ একটু বিস্তারিতভাবে করছে। তো আমি একটু বিস্তারিতভাবে এখানে প্রকারভেদগুলো আলোচনা করছি যেন ভবিষ্যতে ঝামেলা না হয়। যেমন পদার্থের ভৌত ধর্ম ও পৃথকীকরণের পদ্ধতির মূলনীতির উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে চারটা অংশে ভাগ করছি। কি কি চারটা অংশ? অধিশোষণের উপর দুইটা অংশকে ভাগ করছি। অধিশোষণ, যার নাম অধিশোষণ, তার নাম হচ্ছে অ্যাডজর্পশন। অধিশোষণের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে দুইটা অংশে ভাগ করছি। একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, COLUMN, কলাম ক্রোমাটোগ্রাফি মানে সিসি। আরেকটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, বাংলায় বলে মানুষ পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। বইয়ে এগুলো পাবা, আমি তাই পূর্ণরূপগুলো লিখি নেই। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিকে মানুষ বলে ইংরেজিতে থিন মানে পাতলা, লেয়ার স্তর, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। কথা কি বুঝতে পারছো? তাহলে এই ক্রোমাটোগ্রাফিগুলোর প্রিন্সিপালটা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে অধিশোষণ। অর্থাৎ অধিশোষণের উপর ভিত্তি করে এই কাজগুলো করা হয়। কারণ অধিশোষণ তো আমি বুঝি না, অধিশোষণ কি জিনিস নাকি? অধিশোষণ হচ্ছে তোমার, সংক্ষেপে যদি বলি আমি, একটা কঠিন পৃষ্ঠতল আছে, এই কঠিন পৃষ্ঠতলে গ্যাসীয় বা লিকুইড কণাগুলোকে আটকে রাখে হচ্ছে অধিশোষণ, প্রসেসটা হচ্ছে অধিশোষণ। আর যারা আটকে রাখে তাদেরকে বলে অধিশোষক। আবার বলি, কোনো কঠিন পৃষ্ঠতলের উপর লিকুইড বা গ্যাসীয় পদার্থগুলোকে আটকে রাখার প্রক্রিয়া বা প্রসেসই হচ্ছে অধিশোষণ। যারা আটকায় রাখে তাদেরকে বলি আমরা অধিশোষক। তো যাই হোক, তো অধিশোষণের উপর ভিত্তি করে দুইটা অংশে ভাগ করছি, আমি একটু মুখস্থ রাখার চেষ্টা করব। এবং বন্টন বা বিভাজনের উপর ভিত্তি করে, বন্টন বিভাজন আবার কি, যখন আমরা প্র্যাকটিক্যালে ঢুকবো এখানে তোমার পেপার ক্রোমাটোগ্রাফিতে, তখন বিস্তারিত বুঝবো। তো বন্টন বা বিভাজনকে মানুষ বলে পার্টিশন, ইংরেজিতে পার্টিশন। তো ইংলিশ নামগুলো দরকার আছে, কোশ্চেন সলভ করার সময় কাজে লাগবে। তাহলে বন্টন বা বিভাজনের উপর ভিত্তি করে পেপার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি সংক্ষেপে পিসি লিখছি আমি, গ্যাস ক্রোমাটোগ্রাফি জিসি লিখছি, যেমনটা এখানে কলাম ক্রোমাটোগ্রাফি আর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বললাম কিছুক্ষণ আগে। তাহলে পার্টিশনের উপর ভিত্তি করে এই দুইটাকে ভাগ করা হয়। তো এই দুইটাই মূলত আমাদের হাজারি স্যারে আলোচনা করা হয়েছে। মানে হাজারি স্যার এই চারটা তথ্য নিয়ে কথাবার্তা বলছে। আর আমাদের ইম্পর্টেন্ট যদি বলি, যে পরীক্ষা যদি আসে কোনোদিন, তাহলে আমাদের HCC থেকে আসবে, 3 স্টার দিলাম, কলাম ক্রোমাটোগ্রাফি। মানে আমরা যদি পড়ি, প্র্যাকটিক্যালে করি বা যেটাই করি না কেন, আমাকে এই দুইটা জিনিস পড়তেই হবে। একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। তাই আমরা রিটার্নের জন্য অবশ্যই অন্য কিছু না পড়ে আমরা এই দুইটাই পড়াশোনা করব। ওকে, এরপরে 3 নম্বর আরো একটা আছে। তাহলে এই দুইটা 3 স্টার দিচ্ছি আমি, এই দুইটা পয়েন্ট।
এই যে বক্সটা 3 স্টার দিচ্ছি, এই দুটার মধ্যে আমার এই তথ্যগুলো কাজে লাগবে। এরপরে আয়ন বিনিময় মানে কি? আয়ন এক্সচেঞ্জ ইংলিশে বলি আমরা, আয়ন বিনিময় ক্রোমাটোগ্রাফি। তাহলে আয়ন বিনিময় বলতে কি? আয়ন বিনিময় একটা ক্যাটায়ন বিনিময় হতে পারে, অ্যানায়ন বিনিময় হতে পারে, খুব একটা কাজে লাগবে না, জাস্ট জানা থাকতে হবে এমনিতেই। তাহলে 4 নাম্বার কি বলছি? পরিবেপন, পারমিশন, পরিবেপন। তো পরিবেপনের এক্সাম্পল কি হতে পারে? জেল পরিবেপন, পরিবেপন। তাহলে এই দুইটা জাস্ট এক্সাম্পল এমনিতে মনে রাখার চেষ্টা করব, আমাদের হাজারী স্যারের বইও এই দুইটা আমরা পাবো না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে সচল দশার প্রকৃতির উপর ভিত্তি করে, সচল দশা মানে মোবাইল ফেসের উপর প্রকৃতির উপর ভিত্তি করে, সচল দশার প্রকৃতির উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে দুইটা অংশে আমরা ভাগ করছি। একটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, আরেকটা হচ্ছে লিকুইড মানে তরল ক্রোমাটোগ্রাফি। গ্যাস ক্রোমাটোগ্রাফি, তরল ক্রোমাটোগ্রাফি। তরল মানে কি? লিকুইড ক্রোমাটোগ্রাফি। এখন গ্যাস ক্রোমাটোগ্রাফি কারা কারা হতে পারে? গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি বাংলায় অনুবাদ করতে পারো তুমি, গ্যাস তরল ক্রোমাটোগ্রাফি, গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি, গ্যাস কঠিন ক্রোমাটোগ্রাফি। এই তথ্যগুলো একটু মানে বেশি করে জানলে সমস্যা কোথায়। এরপরে লিকুইড ক্রোমাটোগ্রাফি 2 নাম্বার, উনি তো বলছেন দুইটা অংশে ভাগ করা যায়। তাহলে লিকুইড ক্রোমাটোগ্রাফিটাকে আমরা দুইটা অংশে ভাগ করব। একটা হচ্ছে লিকুইড ক্রোমাটোগ্রাফি মানে তরল ক্রোমাটোগ্রাফি, আরেকটা হচ্ছে তরল কঠিন ক্রোমাটোগ্রাফি। এগুলো তো অনুবাদ করতে পারবা না, সলিড এস মানে সলিড, এল মানে লিকুইড, ডাবল এল মানে লিকুইড ক্রোমাটোগ্রাফি বা তরল ক্রোমাটোগ্রাফি, এগুলো পারবা না অনুবাদ করতে? এগুলো কিন্তু পড়লে ভালো, শুনতে বেশি কাজে লাগবে বিষয়টা এমন না। এরপরে দেখো, এছাড়াও এইচপিএলসি নামে উচ্চমানের ক্রোমাটোগ্রাফি আছে, জি। এবং এই এইচপিএলসি কি বলা হয়? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, পূর্ণরূপ প্রচুর কাজে লাগে। এবং এই এইচপিএলসিটা বিস্তারিত আলোচনা আছে তোমার ইয়াতে, দ্বিতীয় পত্র অধ্যায় 3 পরিমাণগত রসায়নের শেষের দিকে আলোচনা করা আছে এইচপিএলসিটা। এবং প্রচুর কি কাজে লাগে? এর পূর্ণরূপটা কাজে লাগে, জ্ঞানমূলকে বলো আর এমসিকিউ এ বলো। হাই পারফরমেন্স লিকুইড LIQUID লিকুইড ক্রোমাটোগ্রাফি, CHROMA ক্রোমাটোগ্রাফি, GRAPHY হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি প্রচুর কাজে লাগবে, মানে জ্ঞানমূলকে। এইচপিএলসি এর পূর্ণরূপ লিখো, অথবা এমসিকিউতে বলবে এইচপিএলসি এর পূর্ণরূপ বিচার কোনটি। তাহলে কি বললাম? এছাড়াও এইচপিএলসি নামে উচ্চমানের ক্রোমাটোগ্রাফি, নিচের কোনটি উচ্চমানের ক্রোমাটোগ্রাফি, এটা গোল করে দাও। নিচের কোনটি উচ্চমানের ক্রোমাটোগ্রাফি? তোমাকে এখানে কলাম ক্রোমাটোগ্রাফিও দিতে পারে উনি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি দিতে পারে, তার সাথে এইচপিএলসিও দিতে পারে, ওইখানে টিক মারতে হবে, ঠিক আছে? মূলত একটা কথা বলি, এই যে দ্বিতীয় পত্র অধ্যায় 3 পরিমাণগত রসায়নে এইচপিএলসি পড়াইতে হয় বা পড়াই আমি, ওইখানে বিস্তারিত আলোচনা আছে। পাশাপাশি গ্যাস ক্রোমাটোগ্রাফিটাও ওইখানে আলোচনা আছে, ঠিক আছে? কি গ্যাস ক্রোমাটোগ্রাফি এবং এইচপিএলসি কোথায় আছে? পরিমাণগত রসায়নে আছে। আর আমাদের হাজারী স্যারের বইয়ে একটু আলোচনা আছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, অল্প একটু আলোচনা আছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি। তার মধ্যে এই দুইটা আমাদের কাজে লাগবে পরীক্ষায় রিটার্নের জন্য, ওকে? তো যাই হোক, উচ্চমানের ক্রোমাটোগ্রাফি আছে। এর সাহায্যে গবেষণাগারে ইউজ করা হয়, ওষুধ শিল্পে, প্রসাধনী শিল্পে, জৈব যৌগের পৃথকীকরণ, শনাক্তকরণ, মান নিয়ন্ত্রণ, পরিমাণ, এগুলোর ক্ষেত্রে এই এইচপিএলসিটা ইউজ হয়, প্রচুর কাজে লাগে ওইখানে, ওই অধ্যায়ে কাজে লাগবে। তো যাই হোক, এখানে কি বলা হয়েছে? রঙিন মিশ্রণের যে উপাদান যত বেশি পোলার হবে সেটি অধিশোষক দ্বারা ততই অধিশোষিত হবে। অনেক এক্সাম্পল হতে পারে, এগুলো কিন্তু তোমাকে একটু বই থেকে পড়তে হবে। তো যাই হোক, রঙিন মিশ্রণে যে উপাদান যত বেশি পোলার হবে সেটি অধিশোষক দ্বারা ততই অধিশোষিত হবে। আমি তো বুঝলাম না এটা কি জিনিস, তাই না? যখন এইখানে তোমাকে শেখানো হবে ওই যে কলাম ক্রোমাটোগ্রাফি, যখন তুমি বোর্ডে করতে যাবা বা প্র্যাকটিক্যাল করতে যাবা, তখন তুমি এই ভাষাগুলো বুঝতে পারবা। এখন বুঝতে কিন্তু পারবা না। তবে না বুঝতে পারলেও এমসিকিউর জন্য এই বক্সটা আমাদের কাজে লাগবে, এমসিকিউর জন্য। কে অধিক পোলার, কোনটি অধিক, মানে কে তাড়াতাড়ি অধিশোষিত হবে? অ্যাসিড হবে, কার্বক্সিলিক অ্যাসিড হবে। তারপরে কি আছে? অ্যালকোহল আছে, এমিন বলি আমরা এটাকে, NH2 এমিনোমূলক বা এমিন, এলডিহাইড, CHO এলডিহাইড, কিটোন, তারপরে অ্যালকিন। এই তথ্যগুলো একটু মাথায় রাখতে হবে। তো এমসিকিউ আসতে পারে অধিশোষক দ্বারা কোনটি তাড়াতাড়ি অধিশোষিত হবে। তাহলে এই দুজনের মধ্যে অ্যান্সার হবে কিটোন, এই দুজনের মধ্যে অ্যালডিহাইড, এই দুজনের মধ্যে অ্যালকোহল, এই দুজনের মধ্যে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। একটু কষ্ট করে মনে রাখা উচিত। এবং এটা হচ্ছে পোলারের ক্রম, কে বেশি পোলার? অ্যাসিড বেশি পোলার, এই কারণে লিখে দিছি পোলারের ক্রম। এটা এই বক্সটা পোলারের ক্রম মুখস্থ করা উচিত এবং 3 স্টার দিছি।
এবং এইটা একটু মুখস্থ মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। রিটেনের জন্য তো এই দুইটা পড়তেই হবে, এই যে সিসি আর পিসি রিটেনের জন্য, আর এমসিকিউ এর জন্য এই যেগুলো লিখে দিছি আর কি, এগুলো কাজে লাগবে। যেমন অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, এক্সাম্পল কি দিছিলাম, কলাম ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা পাতলা আস্তর ক্রোমাটোগ্রাফি। আমাদের কলাম ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজটা কেমন হতে পারে, কঠিন হতে পারে, আর মোবাইল ফেজটা তরল হতে পারে। আমি তো বুঝলাম না এটা কি জিনিস, ওই যে বললাম যখন তুমি প্র্যাকটিক্যালে যাবে তখন তুমি বুঝতে পারবা। যেমন এই যে কিছুক্ষণ আগে একটা কলাম নিছি আমি, এই যে এটা কলাম, এটা কলাম ধরে নাও, তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার সলিড, মানে এটা কঠিন, এটা কঠিন না রে, এটা কঠিন না, কাঁচের জিনিস কঠিন। আর এখান থেকে লিকুইড পড়বে, এটা নড়াচড়া করবে কোথায়, এই নড়াচড়া করলে কি মোবাইল ফেজ বলি না আমরা সংক্ষেপে, মোবাইল ফেজ বলি, মানে এমপি বলি বা মোবাইল ফেজ বলি। আর সলিডটা হচ্ছে কঠিন। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজটা কেমন, কঠিন। স্টেশনারি ফেজটা কঠিন, মানে স্থির দশাটা কঠিন। স্থির দশাকে এই যে কাঁচের জিনিসটা কঠিন, আর লিকুইডটা হচ্ছে তোমার নড়াচড়া করে, মোবাইল ফেজ। এই কারণে লিখছি সিসি এর এখানে স্টেশনারি ফেজ মানে সচল, এই তোমার স্থির দশা হচ্ছে তোমার কঠিন, আর সচল দশা হচ্ছে তোমার তরল। এটা আরো বুঝতে পারবে যখন প্র্যাকটিক্যালে যাবা তুমি, বা যখন করাবো আমি তখন। এরপরে টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। এখানেও একটা পাতলা স্তরটা পাবো তুমি কঠিন, এবং ওইখানে একটা লিকুইড বা দ্রাবক ঢালতে হয়, ওই দ্রাবকটা হবে তোমার তরল। এগুলো মুখস্থ করতে হয়, তার মধ্যে এটা বেশি কাজে লাগে, এটা বেশি কাজে লাগে। এরপরে বন্টন বা বিভাজন বা পার্টিশন ইংলিশে যেটাকে বলি আমরা, দুইটা অংশে ভাগ করছিলাম, এখানেও লেখা আছে বন্টন বা বিভাজন, একটা পিসি একটা জিসি। পিসি মানে পেপার ক্রোমাটোগ্রাফি বা কাগজ ক্রোমাটোগ্রাফিও বলে মানুষ, একটা হচ্ছে জিসি। তো কাগজ ক্রোমাটোগ্রাফি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম বোধহয় আমি, যে একটা কাগজ থাকতে হবে, একটা কাগজের মধ্যে দ্রাবক ঢালতে হবে, তো দ্রাবক তো নড়াচড়া করবে, দ্রাবক তো নড়াচড়া করবে, তাই নড়াচড়া যদি করে মোবাইল ফেজ, তাহলে মোবাইল ফেজটা লিকুইড হচ্ছে। আর এই ফিল্টার পেপারটা নিছি আমি কি, এই কাগজটা নিচ্ছে কি ফিল্টার পেপারের, আর ফিল্টার পেপারের মধ্যে পানির অণুগুলো যুক্ত থাকে। ফিল্টার পেপারের মধ্যে যদি পানির অণু যুক্ত থাকে, যেহেতু পানির অণু যুক্ত থাকে তো পানি তো একটা লিকুইড, এই কারণে স্টেশনারি ফেজ পেপার ক্রোমাটোগ্রাফির এখানে তরল বলতে হয়। মানুষ ভুল করে বলে ও পেপার তো সলিড বোধহয়, কঠিন বোধহয়, কঠিন, তখন মানুষ কঠিন বলে এটাকে, এই স্থির দশাটাকে মানুষ কঠিন বলে, পেপার মনে করে। কিন্তু এইখানে যে পানির অণুগুলো যুক্ত হয়ে থাকে, H2O গুলো যুক্ত হয়ে থাকে, এই কারণে এই দশাটাকে বলে মানুষ তরল দশা, অর্থাৎ এই পেপারটাকে বলা হয় তরল দশা। যার কারণে এখানে আমি স্থির দশাটাকে তরল বলছি এবং চলনশীল বা সচল দশাটাকে দ্রাবকের জন্য তরল ধরে নিছি। আরেকটা আছে, সেটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, যেটা আমাদের আলোচনা করতে হয় ইয়াতে পরিমাণগত রসায়নে। তো গ্যাস ক্রোমাটোগ্রাফির এখানে আমাদের লিকুইড ব্যবহার করা হয়, স্থির দশা হিসেবে তরল জিনিসকে ব্যবহার করা হয়, আর মোবাইল ফেজ হিসেবে তোমার গ্যাসকে ব্যবহার করা হয়। এগুলো টপিকে যখন যাবা তখন বুঝতে পারবা, আপাতত মাথায় রাখতে হবে যা যা দিলাম, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। এখানে কয়েকটা জৈব দ্রাবক লিখছি আমি, যেমন কার্বন টেট্রাক্লোরাইড, ইথানল, ক্লোরোফর্ম CaCl3, ক্লোরোফর্ম, এটাকে আরো অনেকগুলো পাওয়া যেতে পারে, ফিউরান অনেকগুলো হতে পারে, ইটিসি। যখন প্র্যাকটিক্যাল করতে যাবা এই দ্রাবকগুলো লাগবে। যেমন এটা হচ্ছে পোলার, এটা হচ্ছে অপোলার, মানে পোলার দিয়ে কাজ করলে একরকম রেজাল্ট আসবে, অপোলার দিয়ে কাজ করলে আরেক রকম রেজাল্ট আসবে। মানে দ্রাবক যদি পোলার নিয়ে কাজ করো একরকম রেজাল্ট, বেনজিনও তো হতে পারে, বেনজিন ইটিসির জায়গায় লিখে একটু বেনজিন, অনেকগুলো হতে পারে, অনেকগুলো, আমি এতগুলো লিখতে চাচ্ছি না, অনেকগুলো হতে পারে। বেনজিন তো অপোলার জিনিস, বেনজিন নিয়ে প্র্যাকটিক্যাল করলে একরকম রেজাল্ট আসবে। আর ইথানল একটা তো পোলার যৌগ, ইথানল বা যেখানে মানে অ্যালকোহল, এটা নিয়ে কাজ করলে আরেক রকম রেজাল্ট আসবে। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি যাহা যাহা বললাম এগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখবা। দ্বিতীয়ত, আমি যে ওই যে তোমার কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করব, পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করব, ওই আলোচনাগুলো ভালো করে তোমাকে নোট খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও মূল বই থেকে কলাম ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফির ব্যবহারগুলো পড়তে হবে। দুইটা বই, সঞ্জিত স্যারের বই এবং হাজারি স্যারের বই। আবার সঞ্জিত স্যারের বই, হাজারি স্যারের বই থেকে ব্যবহারগুলো পড়তে হবে। কথা কি বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি রে? তাহলে এর ব্যবহার পড়তে হবে, এরও ব্যবহার করতে হবে। কোন কোন বই থেকে এটা একটু বলি। সঞ্জিত স্যার প্লাস হাজারি স্যার, এর ব্যবহার করতে হবে তোমার সঞ্জিত স্যার প্লাস হাজারি স্যার, এর ব্যবহারগুলো ওই দুইটা বই থেকে পড়তে হবে। কথা কি বুঝতে পারছো কি বোঝাচ্ছে? তারপরে তুমি কোশ্চিন ব্যাংক সলভ করতে যাবা, মেডিকেল ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, বোর্ড যা আছে, তার আগে প্রশ্ন ব্যাংকে যাওয়া যাবে না। ওকে, এখানেই শেষ করলাম।